আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, আজকে আমরা ক্রমিক সংখ্যা শেষ করে দিব। হ্যাঁ, ক্রমিক সংখ্যা রিলেটেড যা আছে সব শেষ করে দিব। তারপর হচ্ছে আমরা শর্তাধীন সংখ্যা। শর্তাধীন সংখ্যা বলতে কি বোঝায় আমি গত ক্লাসে একটু বলছিলাম। ঠিক আছে, ওইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ক্লাস শুরু করি। দেখেন, আমি কত দূর পর্যন্ত করাইছি আপনাদের মনে আছে? কত দূর পর্যন্ত ক্লাস করাইছিলাম? আমার মনে হয় এই 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 অঙ্কটা পর্যন্ত করে আমরা শেষ করছিলাম, তাই না? 40 নাম্বার অঙ্কটা করে শেষ করছিলাম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শুরু করি। হ্যাঁ, আদাব। তাহলে 41 থেকে শুরু করব। দেখেন 41 নাম্বার প্রশ্নে কি বলছে? 41 নাম্বার প্রশ্নে বলছে ওকে, দেখেন 41 নাম্বার প্রশ্নে বলছে যে দুইটি সংখ্যার বিয়োগফল 37। দেখেন, দুটি সংখ্যার বিয়োগফল 37, তাহলে দুইটা সংখ্যা বিয়োগ করলে 37 হবে। সেই সংখ্যা দুইটা কারা বলা নাই। হ্যাঁ, এবং যোগফল বিয়োগফলের 11 গুণ। যোগফল বিয়োগফলের 11 গুণ বলছে সংখ্যা দুইটি কি কি। আচ্ছা, তাহলে এখন যেহেতু এখানে বলা নাই যে সংখ্যা দুইটা ক্রমিক কিনা, তার মানে আমরা জানি না যে সংখ্যা দুইটা কেমন। তাই আমরা ধরে নিব যে ধরি সংখ্যা দুইটা এক্স ও ওয়াই। ধরি সংখ্যা দুইটা কি এক্স ও ওয়াই। তাহলে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। হ্যাঁ, এবার প্রশ্নে কি বলছে? দুটি সংখ্যার বিয়োগফল 37। তার মানে এই সংখ্যা দুটা বিয়োগ করলে 37 আসবে। তাহলে প্রথম শর্তে কি বলছে? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 37। এটা 1 নম্বর শর্ত। সংখ্যা দুইটার বিয়োগফল হচ্ছে 37। এইবার বলছে এবং যোগফল বিয়োগফলের 11 গুণ। দ্বিতীয় শর্তটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। যোগফল বিয়োগফলের 11 গুণ মানে এই সংখ্যা দুইটার যোগফল বিয়োগফলের 11 গুণ। তার মানে যোগফল মানে এক্স প্লাস ওয়াই। এই সংখ্যা দুইটার যোগফল মানে এক্স প্লাস ওয়াই। এই যোগফল হবে বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই এর 11 গুণ। তাহলে এখানে এর কার সাথে এর লাগানো? বিয়োগফলের সাথে এর লাগানো। তাই এই বিয়োগফলের সাথে 11 গুণ হবে। বুঝতে পারছেন কি? এটা দ্বিতীয় শর্তটা। যোগফল বিয়োগফলের 11 গুণ, যার সাথে এর তার সাথে গুণ করে দিতে হবে। এইবার এই যে এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই এর মান আবার 37 এখানে দেওয়াই ছিল। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 11 ইন্টু এই যে এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে 37। এইবার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 11 গুণিতক 37। 37 এর নামটা না পারেন, 11 নামটা পারেন। 11 দিয়ে গুণ করেন। 11 7 11 77 এর 7 হাতে 7 3 11 33 আর 7 কত? 40। তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 407। এটা 2 নম্বর ইকুয়েশন। তো আমরা কালকে কি করছিলাম? দেখেন এক্স মাইনাস ওয়াই একটা ইকুয়েশন আসছে, এক্স প্লাস ওয়াই একটা ইকুয়েশন আসছে। এরকম দুইটা ইকুয়েশন আসলে পরে এই দুইটা ইকুয়েশন যোগ বিয়োগ করলে পরে এক্স ওয়াই এর মান আসবে। আর শর্টকাটে কিভাবে বের করে? এই এক্স এর মান কেমনে পাবেন? এই যে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। মনে আছে প্রথমটা পাওয়া যায় কিভাবে? এই সংখ্যা আর ওই সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 407 প্লাস 37 ভাগ হচ্ছে 2। তাহলে 407 আর 37 434, নিচে হচ্ছে 2। তাহলে কত হচ্ছে? 21 দুগুণী 42 থাকলো 1, 7 দুগুণী 217। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 217। 407 আর হচ্ছে 37, 7 11 77 এর 7 3 11 33 আর 7 40। এখানে কি ভুল আছে? 444
আচ্ছা সরি 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 সরি, এটা 2 দিয়ে ভাগ করলে পরে কি হচ্ছে, x ইজ ইকুয়াল টু 444, সরি 444 কে 2 দিয়ে ভাগ করলে 2 1 2 2 1 2, 2 দুগুণী 4, 2 দুগুণী 4, 2 দুগুণী 4, তার মানে হচ্ছে x এর মান 222, সরি হ্যাঁ, x এর মান 222। তাহলে y এর মান কেমনে পাবেন, এই সংখ্যা আর এই সংখ্যা বিয়োগ করে। তাহলে y ইজ ইকুয়াল টু কত, y ইজ ইকুয়াল টু 407 মাইনাস 37 ডিভাইডেড বাই 2। 3 বিয়োগ 7 বিয়োগ করলে হচ্ছে 400, 30 বিয়োগ করলে 270। তাহলে 270 কে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত হচ্ছে দেখেন, এখানে হচ্ছে 13 দুগুণী 26, 370, সরি 370, তাহলে 18 দুগুণী 36 থাকলো 1, 1 এর পরে 0 মানে 10, 5 দুগুণী 10, তার মানে 185। তার মানে সংখ্যা দুটো হচ্ছে 222 আর 185, এই যে 222 আর 185, 3 নাম্বার অপশন 222 ও 185, জি হ্যাঁ। আচ্ছা এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, পরবর্তী প্রশ্নে বলছে দুটি সংখ্যার গুণফল 162। খেয়াল করেন এখানে কিন্তু সংখ্যা দুটোর গুণফল 162। যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ হয় তবে বৃহত্তম সংখ্যাটি কত। দেখেন প্রথম শর্তে কি, সংখ্যা দুইটা আপনি ধরে নেবেন এক্স ওয়াই, ধরে নেবেন যে সংখ্যা দুইটা কি এক্স ও ওয়াই, বুঝতে পারছেন, সংখ্যা দুইটা ধরে নেবেন এক্স ও ওয়াই। আচ্ছা সংখ্যা দুইটা ধরে নিলেন এক্স ও ওয়াই। এখন কি বলছেন, দুটি সংখ্যার গুণফল 162, তার মানে এই সংখ্যা দুইটা এক্স ওয়াই গুণ করলে 162 হবে। ওকে আচ্ছা এবার বলছে যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটির দ্বিগুণ হয়। এখানে বৃহত্তম সংখ্যা কে আপনি কি জানেন, এখানে বৃহত্তম সংখ্যা কে আপনি জানেন না, আপনি ধরে নেন, ধরে নেবেন যে এক্স ওয়াই এর চেয়ে বড়, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা ধরে নেবেন ইচ্ছা মতো, বা ওয়াই ইজ গ্রেটার দেন এক্স করলেও হবে, সমস্যা নেই। এবার বলছে যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ হয়, মানে বৃহত্তম সংখ্যা যেহেতু আমি এক্স ধরছি, তার মানে এক্স ইকুয়াল টু হবে কি 2y, এই যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ। এইবার এই দুইটা সলভ করে আমাকে কি করতে হবে, বৃহত্তম সংখ্যা বের করতে হবে, বৃহত্তম সংখ্যা মানে এক্স বের করতে হবে। আচ্ছা দেখেন এখন এই অঙ্ক যদি আপনি সলভ করতে চান তাহলে আপনাকে এখানে তো দুইটা ইকুয়েশন, এটা 1 নাম্বার ইকুয়েশন দেন, আর এই এক্স এর এই মানটা এখানে বসাই দিবেন। এক্স ইকুয়াল টু 2y, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু যেহেতু 162, এই এক্স এর পরিবর্তে আমি 2y বসাতে পারি, তাহলে এক্স এর পরিবর্তে বসাবো 2y ইন্টু হচ্ছে y ইজ ইকুয়াল টু 162। তাহলে এই পাশে 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 162। তাহলে y স্কোয়ার কত, এই দুই গুণ আছে ওই পাশে ভাগ হবে, 162 কে 2 দিয়ে ভাগ করলে 81, তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 81, তাহলে y ইজ ইকুয়াল টু রুট 81, এই যে স্কোয়ার রুট হবে, রুট 81 মানে 9, তাহলে y এর মান বের হয়েছে 9, y এর মান 9। কিন্তু আমাদের কিন্তু y চাইনি, আমাদের চাইছে বড়টা। দেখেন আমি x কে বড় ধরে নিচ্ছি, তার মানে x এর মান বের করতে হবে। এখন x ইকুয়াল টু আবার 2y না, তাহলে y এর মান যেহেতু 9 পাইছেন, এই 9 এখানে বসাই দিলেও হবে, এখানে বসাই দিলেও হবে। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কত 2y, তাহলে 2 ইনটু y এর মান 9, 9 দুগুণে 18, তার মানে x এর ভ্যালু হচ্ছে 18। মানে এই টাইপের কোশ্চেনে আপনাকে অঙ্কে দুইটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্ত দুইটা থেকে আপনি দুইটা সমীকরণ পাবেন, ঠিক আছে, সেই সমীকরণ দুইটা সমাধান করে আপনাকে মানে ওই সংখ্যা দুইটার মান বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন, বলছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। ছোট সংখ্যাটি 20 হলে, এখানে হচ্ছে হলে, এখানে একটু বানান ভুল আছে, একটু ঠিক করবেন। ছোট সংখ্যাটি 20 হলে আচ্ছা ছোট সংখ্যাটি 20 হলে বড় সংখ্যাটি কত। আচ্ছা এখানে শর্ত কি বলছে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। তাহলে সেই সংখ্যা দুটো আপনি ধরে নেবেন এক্স ও ওয়াই, যে লিখবেন যে ধনী সংখ্যা দুটো এক্স ও ওয়াই। এবার প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলছে যোগফল বিয়োগফলের 3 গুণ। যোগফল মানে এক্স প্লাস ওয়াই, এই যে এই সংখ্যা দুটো যোগফল, এই যোগফল হবে বিয়োগফলের মানে এক্স মাইনাস ওয়াই এর 3 গুণ, তার মানে এই 3 এখানে গুণ। কেন, কারণ কার সাথে এর আছে, যোগফল তাদের বিয়োগফলের, এই যে এর আছে বিয়োগফলের সাথে, সুতরাং বিয়োগফলের সাথে গুণটা হবে। কালকে বলছিলাম যোগফল বিয়োগফলের 3 গুণ। আচ্ছা ছোট সংখ্যাটি 20 হলে, ছোট সংখ্যা এখানে কে, যেহেতু আমি এক্স কে সামনে রাখছি তার মানে এক্সই বড়, যাকে সামনে রেখে এই যে বিয়োগের সময় যাকে সামনে রাখা হয় সে বড়। ওকে আচ্ছা তাহলে ছোট সংখ্যাটি 20, তার মানে এখানে এক্স এর মান 20 না, ওয়াই এর মান 20, বুঝে নিতে হবে। কিন্তু ছোট সংখ্যাটির মান 20, তাহলে ছোট সংখ্যা এখানে কে, ওয়াই।
হ্যাঁ, তাহলে এক্স থাকবে আর ওয়াই এর মানে এখানে বসালাম 20 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস 20। তাহলে এক্স প্লাস 20 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 60। এখন অঙ্কে আমাদের বড় সংখ্যা চাইছে, বড় সংখ্যা মানে এক্স এর মানই চাইছে। তাহলে এক্স গুলো এক পাশে নিয়ে আসি আর সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাই। তাহলে এই পাশে এক্স, এই 3x এই পাশে আসলে হবে মাইনাস 3x, ওই পাশে আছে মাইনাস 60, এই প্লাস 20 ওই পাশে গেলে মাইনাস 20। ওকে, তাহলে x থেকে মাইনাস 3x গেলে মাইনাস 2x ইজ ইকুয়াল টু মাইনাস 60 মাইনাস 20 মানে মাইনাস 80। উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু কি হবে, এই পাশে আছে 80 আর 2 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাহলে 40। দ্যাট মিন্স x এর মান 40, আর x মানে কিন্তু আমরা বড় সংখ্যাটা ধরে নিয়েছিলাম, সুতরাং x এর ভ্যালু বেরিয়েছে মানে বড় সংখ্যার মান বেরিয়েছে 40। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, তিনটি ক্রমিক, দেখেন তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা, তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা, ক্রমিক মানে পরপর, তার মানে পরপর তিনটা জোড় পূর্ণ সংখ্যা, তাহলে সংখ্যাগুলো জোড় হতে হবে। জোড় পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 40 কম। বুঝেন, ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ তার চেয়েও 40 কম। এর মানে কি জানেন, এখানে সংখ্যা কিন্তু তিনটা, দেখেন বলছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে এখানে সংখ্যা তিনটা এবং এরা হচ্ছে ক্রমিক জোড়। তাহলে আমি প্রথম সংখ্যাটা ধরলাম x, পরের সংখ্যাটা কিন্তু x প্লাস 2 যেহেতু জোড়, পরের সংখ্যাটা কিন্তু x প্লাস 4, প্রথম সংখ্যাটা x, দ্বিতীয় সংখ্যাটা x প্লাস 2, পরের সংখ্যাটা x প্লাস 4, যেহেতু এরা ক্রমিক জোড় পরপর তিনটা জোড়, তাই একটা x হলে পরেরটা x প্লাস 2, পরেরটা x প্লাস 4। এবার কোশ্চেনে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম মানে কিন্তু x, ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 40 কম। তাহলে বৃহত্তম মানে এইটা, এই ক্ষুদ্রতম সংখ্যাটা এই বৃহত্তম সংখ্যার 3 গুণ অপেক্ষা 40 কম। এর মানে কি জানেন, এর মানে হচ্ছে এই বৃহত্তম সংখ্যার 3 গুণ, বৃহত্তম সংখ্যা মানে x প্লাস 4, আর এর 3 গুণ মানে কি x প্লাস 4 এর সাথে 3 গুণ। এই ক্ষুদ্রতম সংখ্যাটা x আর এই বৃহত্তম সংখ্যার 3 গুণ, এইটা এবং এইটার পার্থক্য হচ্ছে 40। এইটুকু বুঝছেন কিনা তাই বলেন, আপনাকে এই জায়গাটা বুঝতে হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 40 কম। এর মানে কি, এই ক্ষুদ্রতম সংখ্যাটা আর এই বৃহত্তম সংখ্যার 3 গুণ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 40। তার মানে প্রশ্ন মতে এটা বড় হবে, ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে এটা বড় হবে না, তাই এটা সামনে রাখতে হবে বিয়োগ করার সময়। 3 ইন্টু x প্লাস 4 মাইনাস x ইজ ইকুয়াল টু 40। এই লাইনটা বুঝতে পারাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, এই লাইনটা বুঝতে পারি অঙ্ক শেষ। এবার গুণ করলে 3x প্লাস 3 4 12 মাইনাস x ইজ ইকুয়াল টু 40। দেখেন 3x আর x মাইনাস x চলে গেলে 2x, এই 12 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তাহলে 40 থেকে 12 বিয়োগ হলে তাহলে 2x ইজ ইকুয়াল টু 28। তাহলে x ইকুয়াল টু কত হবে, ওই পাশে 28, এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তার মানে x এর মান 14, x এর ভ্যালু 14। এখন বলছে বৃহত্তম সংখ্যা কত, এখন অঙ্কে আমার বেরোচ্ছে কিন্তু x এর মান, কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে x ই তো সবচেয়ে ছোট, কারণ এগুলো বেশি না, এই যে 2 4 যোগ আছে আরো, তার মানে x এর মান বেরোচ্ছে মানে সবচেয়ে ছোট সংখ্যা বেরোচ্ছে, বাট আমাদের বের করতে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। তো সবচেয়ে বড় সংখ্যা তো x প্লাস 4, তাহলে অতএব বড় সংখ্যাটি x প্লাস 4, x এর মান 14 প্লাস 4 ইজ ইকুয়াল টু 18। বুঝতে পারছেন কি, এই লাইনটা কি বুঝছেন সবাই? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করুন, এই লাইনটা বুঝছেন কিনা। ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 40 কম, মানে ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যার 3 গুণ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 40। একটা রাশি আর একটা রাশির তুলনায় কতটুকু কম বা কতটুকু বেশি এটা বের করা হয় তাদের বিয়োগফলের সাহায্যে। হ্যাঁ, x ইজ ইকুয়াল টু, হ্যাঁ ওটা হবে, বিয়োগ না করে সমান দিয়ে 40 কেন লিখলাম, বিয়োগ করিনি, কে বলছে, এই যে বৃহত্তম সংখ্যার 3 গুণ এই যে এটা, আর ক্ষুদ্রতম সংখ্যা এটা, বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি মানে x, বৃহত্তম সংখ্যাটির 3 গুণ মানে 3 ইন্টু x প্লাস 4, এই x এই 3 ইন্টু x প্লাস 4 এর চেয়ে 40 কম, মানে কি এই x আর এইটার মধ্যে পার্থক্য 40, তাই এই দুইজনের বিয়োগফল এই যে এইটা বিয়োগ এইটা ইজ ইকুয়াল টু 40। হ্যাঁ ওটাও হবে, কোনো সমস্যা নেই, যে যেভাবে বোঝেন বুঝলেই হলো, এই লাইনটা সাজাতে পারলেই হলো। নেক্সট দেখেন এখানে কি বলছে,
এখানে বলছে দুটি সংখ্যার পার্থক্য 5, দেখেন খেয়াল করেন, দুটি সংখ্যার পার্থক্য 5 এবং তাদের মানে ওই সংখ্যা দুইটির বর্গের পার্থক্য 65 হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, দুটি সংখ্যার পার্থক্য 5, তাহলে সংখ্যা দুইটা কি এখানে কি বলা আছে যে সংখ্যা দুইটা ক্রমিক? না, বলা নাই। সংখ্যা দুইটা কিন্তু ক্রমিক বলা নাই, তার মানে আপনাকে ধরে নিতে হবে ইচ্ছা মতো। ধরলাম একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, সংখ্যা দুইটা এক্স ও ওয়াই। এবার বলছে সংখ্যা দুইটার পার্থক্য 5, মানে এই দুইটার পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এবং তাদের বর্গের পার্থক্য মানে এই সংখ্যা দুইটার বর্গের পার্থক্য মানে এদের বর্গ করে বিয়োগ করতে হবে, তার মানে দ্বিতীয় শর্ত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 65, এই যে, এবং তাদের বর্গের পার্থক্য মানে এই দুইটাকে বর্গ করে বিয়োগ করলে 65 হবে। বলছে বড় সংখ্যাটির মান কত? সবাই একটু তাকান প্লিজ, এইদিকে তাকান। বড় সংখ্যা মানে কি? আমি যদি বিয়োগ করার সময় এক্স কে সামনে রাখছি তার মানে এক্স এর মান বড়। ওকে, এখন আপনি দেখেন এক্স মাইনাস ওয়াই, এদিকে তাকান প্লিজ, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 একটা সমীকরণ আমরা পাইছি। আমি যদি কোনোভাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সামথিং এরকম একটা সমীকরণ আনতে পারি তাহলেই কিন্তু এই দুটো সমাধান করে এক্স এর মান চলে আসবে। তো আমার এক্স প্লাস ওয়াই নাই, কিন্তু দেখেন এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি চিন্তা করেন, এই যেটা, তাহলে এটাকে কি আমি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এক্স মাইনাস ওয়াই এটার মান 5 আগে থেকে দেওয়া আছে, তাহলে এখানে থাকলে এক্স প্লাস ওয়াই ইন্টু এটার মান হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 65। এবার 5 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি এক্স প্লাস ওয়াই, আর ওই পাশে 65, 5 গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 13 65 13। দেখছেন, তার মানে এই যে এক্স প্লাস ওয়াই সরাসরি দেওয়া নাই, বাট এই লাইনকে ভাঙলেই আমরা এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে যাচ্ছি। তাইলে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই আমরা পেয়ে গেছি। এখন আমি বড় সংখ্যা বের করতে বলছি, যে বড় সংখ্যা মানে সামনেরটা বের করতে কিভাবে মনে আছে? এইটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 13 প্লাস 5 ডিভাইডেড বাই 2, 18/2, তার মানে হচ্ছে 9। তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে 9, বড় সংখ্যাটি হচ্ছে 9। ক্লিয়ার? খুবই সিম্পল, মানে অনেকে বোঝে না যে এইখান থেকে কিভাবে আসবে। আমি আবার বলছি, যেহেতু এক্স মাইনাস ওয়াই একটা ইকুয়েশন চলে আসছে, আমি কোনোভাবে এক্স প্লাস ওয়াইটা বের করতে পারলেই অঙ্ক হয়ে যাবে, তাই কিনা? তাহলে এক্স এই যে এটাকে ভাঙলে দেখতেছি যে এক্স প্লাস ওয়াই তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এটাকে ভাঙলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটার মান আবার দেওয়া আছে, এই মান বসালেই এক্স প্লাস ওয়াই এর মান পাবো। সেই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমাধান করলে এক্স এর মান আসবে, ওয়াই এর মান আসবে। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে দেখেন, এখানে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 221 হলে ছোট সংখ্যাটি কত? সবাই একটু তাকাবেন। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এখানে কিন্তু দুটি ক্রমিক মানে পরপর, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি মানে ওই সংখ্যা দুটাকে বর্গ করে যোগ করলে সমষ্টি হবে 221। বলছে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, আগে মূল বিষয়টা বোঝেন, পরে শর্টকাট পরে। তাহলে যেহেতু এখানে দুটা ক্রমিক সংখ্যা বলছে, তাহলে ধরি সংখ্যা দুটি এক্স ও এক্স প্লাস 1। হ্যাঁ, এবার কি বলছে, এই সংখ্যা দুইটার বর্গের সমষ্টি মানে এই দুজনকে বর্গ করে যোগ করলে 221 হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 221। এই হলো প্রশ্নের শর্ত দেওয়া আছে প্রশ্ন মতে, ঠিক আছে? প্রশ্ন মতে সংখ্যা দুইটার বর্গের সমষ্টি, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 221। ওকে, এবার এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে হবে 2x স্কোয়ার প্লাস এই যে এইটুকু গুণ করলে হবে 2 আর 1 গুণ করলে 2x প্লাস এই যে 1 স্কোয়ার মানে 1 ইজ ইকুয়াল টু 221। এখন দেখেন এই পাশে 2x স্কোয়ার প্লাস 2x আর ওই পাশে 221 আছে না, এই 221 এই 1 এই পাশ থেকে ওই পাশে যে বিয়োগ হবে, 221 থেকে 1 বিয়োগ হলে 220। দেখেন এখানে আমি 2 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 220। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 220 ভাগ 2। এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু দেখেন 11 দুগুণী 22 0, তার মানে 110। এই 110কে এই পাশে নিয়ে আসেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু
এটা এই পাশে আসলে -110, -110 ইজ ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করতে হবে। 110কে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের যোগফল বা বিয়োগফল 1 হবে, তাই না? বিয়োগফল 1 হবে। এই 110কে লেখা যায় 11 10 110, 11 10 110। এই 11 আর 10 বিয়োগ করলে কিন্তু 1 হয়, মানে x হবে। তাহলে x স্কয়ার প্লাস 11x মাইনাস 10x মাইনাস 110 ইজ ইকুয়াল টু 0। এইবার এইখান থেকে কি কমন আছে? x কমন আছে। x কমন নিলে x প্লাস 11, আর এখান থেকে -10 কমন আছে। -10 কমন নিলে x প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। এবার x প্লাস 11 কমন নিলে থাকতেছে x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এইটা 0 না হলে এইটা 0। তাহলে x প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু -11। এটা গ্রহণযোগ্য নয়, কেন? সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, নেগেটিভ সংখ্যা স্বাভাবিক হয় না। তাহলে এটা বাদ। তাহলে হয় x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু 10। এই x এর মান হচ্ছে 10। এখন কোশ্চেনে কি বের করতে বলছে? কোশ্চেনে বের করতে বলছে ছোট সংখ্যাটি। তাহলে এই যে দুইটা সংখ্যা ধরছিলাম, এর মধ্যে একটা হলো x, একটা হলো x প্লাস 1। x বড় না x প্লাস 1 বড়? x প্লাস 1 বড়, তার মানে x হচ্ছে ছোট। তার মানে x এর মান বের হইছে, মানে আমার ছোট সংখ্যাটাই বের হইছে। তার মানে আমাদের উত্তর 10, বি নাম্বার অপশন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো এমসিকিউ এর জন্য করা যাবে না, তাই না? এটা তো এমসিকিউ এর জন্য করা যাবে না। তাহলে এটা কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। শুনেন, এমসিকিউ তে অপশন টেস্ট, মনোযোগ দেন প্লিজ। এমসিকিউতে আপনাকে করতে হবে অপশন টেস্ট। কিভাবে অপশন টেস্ট করতে হবে একটু তাকান। প্রশ্নে কি নির্ণয় করতে বলছে দেখেন। মূল নিয়ম করতে হবে, মূল নিয়মে বাদ দিয়ে তো করা যাবে না ভাই। লিখিত পরীক্ষায় এসব অঙ্ক আসলে পারে 2, 4, 5 নম্বরের জন্য আসতে পারে, যেখানে যেখানে লিখিত পরীক্ষা হবে। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 221। বলছে ছোট সংখ্যাটির মান কত? তার মানে অপশনে ছোট সংখ্যাটা দেওয়া থাকবে, এবং সংখ্যা দুটা কিন্তু ক্রমিক, মানে পরপর। তাহলে আমি ধরে নিচ্ছি 1 নম্বর অপশন উত্তর। তাহলে আমাকে বলেন, তার মানে অপশনে কিন্তু ছোট সংখ্যা দেওয়া আছে, যেহেতু ছোট সংখ্যা চাইছে। তাহলে 9 যদি ছোট সংখ্যা হয়, আর সংখ্যা দুইটা যেহেতু ক্রমিক, তাহলে 9 এর পরবর্তী সংখ্যা কত? 10। তাহলে সংখ্যা দুটা 9 আর 10। এবার দেখতে হবে এই দুইটার বর্গ করে যোগ করলে 221 হয় কিনা, কারণ কোশ্চেনে বলা আছে ওদের বর্গের সমষ্টি 221 হবে। এখন 9 স্কয়ার হচ্ছে 81, আর 10 স্কয়ার হচ্ছে 100। দুইটা যোগ করে 181, কিন্তু হওয়ার কথা 221। তাই আমাদের এই অপশনটা উত্তর না। এখন বি নাম্বার অপশন। ছোট সংখ্যাটা যদি বি হয়, মানে 10 হয়, তাহলে ছোটটা 10 হলে বড়টা কত? 11। এবার দেখতে হবে এই দুজনকে বর্গ করে যোগ করলে 221 হয় কিনা। 10 স্কয়ার হচ্ছে 100, আর 11 স্কয়ার 121। দুইটা যোগ করলে হচ্ছে 221। প্রশ্নেও বলা আছে ওই স্বাভাবিক সংখ্যা দুইটার বর্গের সমষ্টি 221 হবে। মিলে গেছে, তার মানে আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন 10। ঠিক আছে, খুবই সিম্পল। আচ্ছা, এমসিকিউ এর জন্য অপশন টেস্ট বুঝছেন? অপশন টেস্ট কি বুঝছেন? কোশ্চেনে নির্ণয় করতে বলছে ছোট সংখ্যা, তার মানে অপশনে যা দেওয়া থাকবে সেটাকে ছোট সংখ্যা ধরে, যেহেতু সংখ্যা দুটা ক্রমিক, তাহলে এটা ছোট হলে তারপর একটা বড়, তারপর দেখতে পাবো দুইটার বর্গের সমষ্টি 221 হয় কিনা। যে অপশন থেকে হবে সেই অপশনই আমাদের উত্তর। ওকে, নেক্সট। দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11। মানে হলো দুইটা সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 61, আর অন্তরফল মানে ওই সংখ্যা দুইটার অন্তরফল হচ্ছে 11। তাই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 61 এবং ওই সংখ্যা দুইটার অন্তরফল মানে বিয়োগফল 11। বলছে সংখ্যা দুইটি কত? যেহেতু সংখ্যা দুইটি নির্ণয় করতে বলছে, এটা অপশন টেস্ট দিয়ে খুব দ্রুত হবে। সংখ্যা দুইটার অন্তরফল হচ্ছে 11। সংখ্যা দুটোর অন্তরফল 11 কিভাবে হয়? কত নাম্বার কোশ্চেন এটা? 47। আচ্ছা, এইখানে ভাষাগত এই ভাষাটা বুঝতে হবে। এই ভাষা যদি না ধরতে পারেন তাহলে কিন্তু বিপদ আছে। এই যে আমি উল্টা করে ফেলছি, দুটি সংখ্যার বর্গের সমষ্টি অন্তরফল, এর মানে কিন্তু এই অন্তরফল মানে কিন্তু x মাইনাস ওয়াই না। এটা দ্বারা বোঝাচ্ছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি অন্তরফল মানে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি এবং বর্গের অন্তরফল, এটা বুঝতে হবে কিন্তু। মানে এই জিনিসটা কিন্তু এরকম না, দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল দ্বারা বোঝায় যথাক্রমে 61, 11। মানে হচ্ছে দুইটা সংখ্যার বর্গ করে সমষ্টি করলে হবে 61, বর্গ করে অন্তরফল করলে হবে 11। বুঝছেন?
রাইট। এইবার আপনি অপশন টেস্ট করেন। আর যদি বলতে এরকম যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও সংখ্যা দুটির অন্তরফল, তাহলে কিন্তু মানে এটা এক্স মাইনাস ওয়াই হতো। কিন্তু এখানে বলছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল। এই বর্গের সমষ্টি ও বর্গের অন্তরফল, এই বর্গের কথাটা দুইবার রিপিট না করে একবার বলছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুইটা এক্স ও ওয়াই। তাহলে বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 61, এবং বর্গের অন্তরফল মানে এই দুটাকে বর্গ করে বিয়োগ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 11। এই দুইটা সলভ করে আপনাকে সংখ্যা দুটা বের করতে হবে। এখন দেখেন, এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দেন, এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন দেন, এই 1 আর 2 যদি যোগ করেন, 1 যোগ 2 1 যোগ 2 করলে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 61, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 11। যোগ করলে ওয়াই স্কোয়ার কাটা, তাহলে এই পাশে থাকবে 2x স্কোয়ার, 61 আর 11 কত 72। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। এই রুট স্কোয়ার এই পাশে রুট হবে, তাহলে এক্স ইকুয়াল টু √36, √36 মানে 6, এক্স এর মান 6। তাহলে এক্স এর মান 6, ওকে ফাইন। এখন ওয়াই এর মান কেমনে বের করব? এই দুটো ইকুয়েশন বিয়োগ করলে হবে, অথবা এক্স এর মান একে বসান। আচ্ছা, এক্স এর মান একে বসিয়ে, এক্স এর মান একে বসিয়ে, তাহলে একে কি আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 61। তাহলে এক্স এর মান কত 6, তাহলে 6 স্কোয়ার ইজ এক্স এর মান 6, তাহলে এখানে 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 61। তাহলে 36 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 61। 36 এর পাশে বিয়োগ করেন, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 61 মাইনাস 36, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 25। তাহলে ওয়াই ইকুয়াল টু √25, আর √25 মানে হচ্ছে 5। তাহলে ওয়াই এর মান 5, তার মানে সংখ্যা দুটো 5 6। এই যে 1 নাম্বার অপশন আছে, সংখ্যা দুটো 5 6। আচ্ছা, এখন এমসিকিউ এর জন্য এত কিছু করা লাগবে না, আপনি এমসিকিউ এর জন্য করবেন অপশন টেস্ট, ওপিটি মেথড। এগুলো অঙ্ক সবই অপশন টেস্ট দিয়ে হবে। কি বলছে? দুটি সংখ্যার বর্গের সমষ্টি 61 এবং বর্গের অন্তরফল হচ্ছে 11। সংখ্যা দুইটা কত? তাহলে সংখ্যা দুইটা যদি আপনি বের করতে চান, অপশনে সংখ্যা দুইটা দেওয়া আছে না, এখন দেখতে হবে এই সংখ্যা দুইটাকে বর্গ করে যোগ করলে 61 হয় কিনা। এখন 5 স্কোয়ার হলো 25 আর 6 স্কোয়ার হচ্ছে 36, এই দুটো যোগ করে 5 আছে 11, 3 2 5 আর 1 6, 61 মিলে গেছে। যখন বর্গ করে যোগফল মিলে গেছে, তখন আপনি বর্গ করে অন্তরফল করে দেখবেন 11 হয় কিনা। তাহলে বর্গ করে 6 এর স্কোয়ার করলে হয় 36 আর 5 এর স্কোয়ার করলে হয় 25, বিয়োগ করলে 11 মিলে গেছে। তার মানে এই দুটো সংখ্যার বর্গের যোগফল করলে 61 আসতেছে, এই দুটো সংখ্যার বর্গের বিয়োগফল বা অন্তরফল করলে 11 আসতেছে। সুতরাং এটাই আমাদের উত্তর, আর পরবর্তী অপশনে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, তবে মাথায় রাখবেন, প্রথম শর্ত মানলেই উত্তর মেরে দিয়েন না, দুইটা শর্তই মানতে হবে, দুইটা শর্ত মানলেই কেবল মারবেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন। নেক্সট প্রশ্নে বলছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি 80। দেখেন, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 80 এবং তাদের পার্থক্যের বর্গ, খেয়াল করেন, এবং তাদের পার্থক্যের বর্গ 16 হলে সংখ্যাদের গুণফল কত? কি নির্ণয় করতে বলছে? সংখ্যাদের গুণফল। তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যা দুইটা এক্স ও ওয়াই, ধরি সংখ্যা দুইটা লিখবেন, সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এবং প্রথম শর্তে কি বলছে? প্রথম শর্তে কি বলছে? দুটি সংখ্যার বর্গের সমষ্টি 80, মানে এই দুটাকে বর্গ করে যোগ করলে 80 হবে। তার মানে প্রথম শর্তে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 80, এটা 1 নাম্বার ইকুয়েশন। এবং তাদের পার্থক্যের বর্গ, খেয়াল করেন, এবার কিন্তু বর্গের পার্থক্য না, পার্থক্যের বর্গ, মানে আগে বিয়োগ করে আগে পার্থক্য করে তারপরে বর্গ করতে হবে। ওকে, এবং তাদের পার্থক্যের বর্গ 16, মানে এই সংখ্যা দুইটার পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই, এই পার্থক্যের বর্গ মানে এইটার হোল স্কোয়ার, এটা হলো 16। আমার কথা কি বুঝতে পারছেন? পার্থক্যের বর্গ মানে এদের বিয়োগফল তার উপর বর্গ, এটা হচ্ছে 16। এবার বের করতে বলছে কি? সংখ্যাদ্বয়ের গুণফল, মানে আপনাকে বের করতে বলছে এক্স ওয়াই এর মান, এই মানটা বের করতে বলছে। এখন সবাই প্রথমে অ্যাপ্রোচ করবে কি জানেন? সবাই প্রথমে অ্যাপ্রোচ করবে যে এক্স ওয়াই এর মান, মানে এক্স আর ওয়াই এর গুণফল যদি বের করতে চাই, তাহলে আমাদের টার্গেট হচ্ছে
এক্স এর মান আর ওয়াই এর মান বের করে তারপরে গুণ করব। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে একটু টাফ হবে। কিন্তু দেখেন, মাথায় যদি একটু বুদ্ধি খাটান তাহলে এই এক্স ওয়াই রাশিটা, এর মধ্যে কিন্তু এক্স ওয়াই রাশিটা আছে। এইটাকে যদি ভাঙেন, এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার চিন্তা করেন, এটাকে ভাঙলেই কিন্তু এক্স ওয়াই টার্মটা চলে আসবে। ওই যে এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমি, এটা সূত্র না এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটাকে যদি ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। বা এইভাবে লেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 16। এই এক্স ওয়াইটা চাইছে, এটা আলাদা করে এক্স আর ওয়াই এর মান বের করার দরকার নাই, এক্স ওয়াই রাশিটাই তো এর মধ্যে চলে আসছে। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দিয়ে আছে 80, তাহলে এইটুকের পরিবর্তে বসাবো 80 মাইনাস টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 16। তাহলে আমার যেহেতু টু এক্স ওয়াই এর মান বের করতে বলছে, তাহলে মাইনাস টু এক্স ওয়াই রেখে দিব, আর ওই পাশে আছে 16, এই 80 ওই পাশে গেলে হবে মাইনাস 80। তাহলে মাইনাস টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 16 থেকে মাইনাস 80 গেলে মাইনাস 64, মাইনাস 64, এই মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2, এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, 64কে 2 দিয়ে ভাগ করলে 32। তার মানে এক্স ওয়াই মানে সংখ্যা দুটার গুণফল হচ্ছে 32। কত নাম্বার অপশন আছে? 4 নাম্বার অপশন। উত্তর হচ্ছে 4 নাম্বার অপশন, 32। ক্লিয়ার? 32। ওকে, আচ্ছা এখন আমি একটা কথা বলে নিই। আচ্ছা, এটা কিন্তু মানে আপনাদের শীটে ভুল আছে, শীটে মনে হয় বি নাম্বার অপশন দেওয়া আছে, এটা একটু কারেকশন করবেন। শীটে ভুল আছে, শীটে হচ্ছে বি নাম্বার অপশন উত্তর দেওয়া আছে, উত্তর হবে ডি নাম্বার অপশন 32। এটা কারেকশন করে নেবেন, ঠিক আছে? নেক্সট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতবার আসছে বলার মতো না। দেখেন এখানে কি বলছে, দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 আর 96। তার মানে দুটা সংখ্যার যোগফল 20 আর গুণফল 96। বলছে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত। অনেকে এই লাইনটা বোঝে না, একটু তাকান। এই যে ব্যস্তানুপাতিক যোগফল, এই ব্যস্তানুপাতিক যোগফল বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, এখানে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। সংখ্যা দুইটা যেহেতু ক্রমিক বলা নাই, তার মানে সংখ্যা দুইটার একটাকে ধরতে হবে এক্স, একটাকে ধরতে হবে ওয়াই। তাহলে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এবার কি বলছে? দুটি সংখ্যার যোগফল, তবে এই দুটাকে যোগ করলে তার মানে এক্স প্লাস ওয়াই হবে 20। এবং গুণফল মানে এই দুটাকে গুণ করলে মানে এক্স ওয়াই, এটা হবে হচ্ছে 96। এইবার বলছে সংখ্যা দুইটার ব্যস্তানুপাতিক যোগফল কত, মানে এই যে এক্স আর ওয়াই এই দুইজনের ব্যস্তানুপাতিক যোগফল। এখন প্রশ্ন হচ্ছে এক্স, আমাদের সংখ্যা দুইটা ছিল কিন্তু এক্স আর ওয়াই, অঙ্কে চাইছে এই সংখ্যা দুইটার ব্যস্তানুপাতিক যোগফল। আমাকে এখন বলেন এক্স এর ব্যস্তানুপাতিক কত? অনুপাত সমানুপাত পরে বুঝবেন। এক্স এর ব্যস্তানুপাত মানে এক্স কে উল্টে দিতে হবে। এখন এক্স কে কেমনে উল্টাবেন? এক্স এর নিচে কিছু নেই, মানে 1 আছে। যেমন 3/2 এর ব্যস্তানুপাত কত? 3/2 এর ব্যস্তানুপাত হচ্ছে 2/3। ব্যস্তানুপাত করা মানে অনুপাতের লবকে হর, হরকে লব করে দেওয়া, একে বলে ব্যস্তানুপাত করা। তাহলে 3/2 এর ব্যস্তানুপাত, এই 2 যাবে উপরে, নিচে 3। তাহলে এখন এক্স এর ব্যস্তানুপাত কত? অনেকে বলে ভাই নিচে তো কিছুই নাই। আরে নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে এক্স এর ব্যস্তানুপাত মানে এই 1 যাবে উপরে, নিচে আসবে এক্স, 1/x। ওয়াই এর ব্যস্তানুপাত কত? ওয়াই এর নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে ওয়াই এর ব্যস্তানুপাত হচ্ছে 1/y। তাহলে আমাদের বের করতে বলছে কি, তাদের ব্যস্তানুপাতিক যোগফল, মানে এই সংখ্যা দুইটার ব্যস্তানুপাতিক যোগফল। তাহলে এক্স এর ব্যস্তানুপাতিক হচ্ছে 1/x, ওয়াই এর ব্যস্তানুপাতিক হচ্ছে 1/y। এই ব্যস্তানুপাত যোগফল মানে এই মানটা বের করতে বলছে। এইটুকু বুঝছেন কিনা বলেন? আমাদের বের করতে বলছে এই মানটা। ওকে, সাউন্ড আসতে আসতেছে, কি বলেন? না তো। আচ্ছা, অন্যরা কি সাউন্ড ঠিক শুনছেন? এইবার এই মানটা যদি বের করতে চান, অনেকে বলে ভাই এটা কেমনে বের করব? ভাই আপনি টেনশন করেন না, আপনার এই মানটা বের করতে বলছে, এক্স এর মান ওয়াই এর মান জানা লাগবে না। এটাকে লসাগু করেন তো, লসাগু করেন, এটাকে লসাগু করেন। লসাগু কি এক্স ওয়াই না? এক্স ওয়াই। এই এক্স এক্স কেটে এখান থাকবে ওয়াই প্লাস এই ওয়াই ওয়াই কেটে এখানে এক্স। এই এক্সটাকে সামনে আনেন, তার মানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। দ্যাট মিনস
এই রাশিটা মানে আসলে এইটা। দেখেন এই রাশিটার মান বের করার জন্য এই যা যা দরকার সেইগুলো কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এই দেখেন এক্স প্লাস ওয়াই এর মান 20, এই যে এক্স প্লাস ওয়াই এটা 20, এই যে এক্স ওয়াই এর মান 96, ব্যাস 20/96। এখন কাটাকাটি গেলে করতে হবে, 4 দিয়ে কাটা যায়, 4 5 20, 4 24 96, তার মানে 5/24। তার মানে আমাদের এই যে 1/x প্লাস 1/y এটার মান হচ্ছে 5/24। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এতবার আসছে এই কোশ্চেনটা। 5/24 সি নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন? এটা এটা এই বিষয়টা বুঝছেন? খুবই ইম্পর্টেন্ট। দুটি সংখ্যার যোগফল 20, গুণফল 96, সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত? তো সংখ্যা দুইটা যদি x আর y হয় তাহলে এদের ব্যস্তানুপাত হচ্ছে 1/x প্লাস 1/y। 1/x এবং 1/y এদের যোগফল চাইছে। অনেকে বলতেছে ভাই এই মানটা কেমনে বের করবো? আরে ভাই এটা দেখে ভয় পাওয়ার দরকার নেই, এটাকে লসাগু করলেই দেখবেন যে এইটা বের করার জন্য যা যা দরকার সেইগুলো মান এখানে দেওয়াই ছিল, সেগুলো মান এখানে দেওয়াই ছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। মানে এই প্রশ্ন আপনি চাকরির পরীক্ষায় দেখা হবে এই প্রশ্নের সাথে আপনার কোথাও না কোথাও। দেখেন এখানে কি বলছে, পাঁচটি ধারাবাহিক সংখ্যা, পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 বেশি। বুঝেন এখানে কি বলছে? এই শর্ত বুঝতে হবে। পাঁচটি ধারাবাহিক, ধারাবাহিক মানে পরপর মানে ক্রমিক, পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর মানে ওই পাঁচটা সংখ্যার গড় অপেক্ষা 260 বেশি। এর মানে কি বলেন তো? এর মানে হচ্ছে পাঁচটি ধারাবাহিক সংখ্যার এই সমষ্টি আর এই সংখ্যাগুলোর গড়, এই সমষ্টি আর গড়ের মধ্যে পার্থক্য 260, এটা বুঝতে হবে। একটা রাশি আর একটা রাশির তুলনায় কতটুকু বেশি এটা কিভাবে বোঝা যায়? ওই দুইটা রাশির বিয়োগফলের সাহায্যে। ওকে, তাহলে এখানে বলছে পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর মানে ওই পাঁচটি সংখ্যার গড় অপেক্ষা 260 বেশি। তার মানে এই সমষ্টি হচ্ছে বেশি কার চেয়ে? গড়ের চেয়ে। কত বেশি? 260 বেশি। তার মানে এই সমষ্টি আর গড়ের পার্থক্য হচ্ছে 260। তাহলে এখন আমাকে তো তাহলে সমষ্টি বের করতে হবে। কয়টা সংখ্যা? পাঁচটা। তাহলে ধরে নিব সংখ্যা দুইটা, সংখ্যা পাঁচটার একটা হচ্ছে এক্স, একটা হলো এক্স প্লাস 2, যেহেতু বিজোড়, তাহলে এক্স হলে পরেরটা হবে এক্স প্লাস 2, তারপরটা হবে এক্স প্লাস 2 এর সাথে 2 যোগ করে এক্স প্লাস 4, তারপরটা হবে এক্স প্লাস 4 এর সাথে 2 যোগ করে এক্স প্লাস 6, তারপরটা এক্স প্লাস 8। এই হলো সেই পাঁচটা সংখ্যা। এদের সমষ্টি বের করে ফেলেন। কেন সমষ্টি বের করব? যেহেতু তোমার গড় লাগবে, সমষ্টি লাগবে, তাই সমষ্টি বের করতেছি। মনে মনে এগুলো যোগ করার দরকার নাই, এগুলো সব যোগ করলে এই একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, চারটা এক্স, পাঁচটা এক্স, তাহলে 5টা এক্স যোগ করলে হবে 5x প্লাস, এগুলো তো সব যোগ আছে। তাহলে 8 8 6 14, 14 আর 4 18, 18 2 20, তার মানে এই সবগুলো যোগ করলে হবে 5x প্লাস 20। এইটুকু বুঝছেন কিনা বলেন? এইবার প্রশ্ন মতে সমষ্টি মাইনাস গড়, সমষ্টি মাইনাস গড় ইজ ইকুয়াল টু 260। তাহলে এই সমষ্টি কত? এই যে 5x প্লাস 20, তাহলে এই 5x প্লাস 20 এটা হচ্ছে সমষ্টি, মাইনাস গড় মানে কি? গড় মানে কি? এই সমষ্টিকে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করলে গড় পাবো না? তাহলে গড় মানে হচ্ছে এই সমষ্টি ডিভাইডেড বাই 5। কেন? কারণ পাঁচটা সংখ্যা যে, তাহলে গড় কেমনে পাওয়া যায়? সমষ্টিকে সংখ্যা যতটা তত দিয়ে ভাগ করলে, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 260। এখানে লসাগু কত? 5, এই যে 5, তাহলে 5 5 25x প্লাস 5 20 100 মাইনাস 5x, এই মাইনাস প্লাসে মাইনাস 20 ইজ ইকুয়াল টু 260। দেখেন এই 25x থেকে 5x গেলে 20x, এই 20, এই 100 থেকে 20 গেলে 80 প্লাস 80, হ্যাঁ, এই 5 এই পাশে ভাগ আছে, ওই পাশে গুণ হবে 260 এর সাথে, 260 গুণিতক 5, তাহলে 20x প্লাস 80 ইজ ইকুয়াল টু 5 0 তে 0, 5 6 30 এর 0, হাতে 3, 5 2 10 আর 3 13, এই 80 এর পাশে বিয়োগ করেন, তাহলে 20x ইকুয়াল টু 1300 মাইনাস 80, তাহলে 20x ইজ ইকুয়াল টু 1220। তাহলে x ইজ ইকুয়াল টু 1220, সরি 1220 ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে 12 মধ্যে 6 বার, আচ্ছা এখানে তো 20 ছিল, 2 না, এই 0 0 ক্যান্সেল, এই যে 20 এই 2 দিয়ে এটা 6 বার, 2 61, তাহলে x এর মান আসছে 61। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি দেখেন তো, সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে এই যে সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতমটা কিন্তু x ধরছিলাম, তার মানে x এর মান বেরিয়েছে মানে ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়েছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 61। x প্লাস 1 কেন ধরলাম না? কারণ x প্লাস 1 কেন ধরবো?
এখানে তো বিজোড় ধারাবাহিক বিজোড় সংখ্যা বলছে যে, তাহলে এক্স কোন একটা বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে পরের বিজোড় সংখ্যা পাওয়া যায় না, কোন একটা বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করলে পরের বিজোড় সংখ্যা পাওয়া যায়। গড়ের জায়গায় x+4 লিখলে হবে না? x+4 কিভাবে? হ্যাঁ হবে, গড়ের জায়গায় x+4 লিখলেও হবে। কারণ কি? কারণ এই যে হ্যাঁ হ্যাঁ হবে হবে, গড় যদি আপনি আগে থেকে বের করে রাখেন তাহলে এত কষ্ট করা লাগবে না। হ্যাঁ উনি একটা ভালো কথা বলছে, হবে হবে। দেখেন এই যে আরো ক্যালকুলেশন সহজ হবে। কিভাবে আরো ক্যালকুলেশন সহজ হবে? এখানে লসাগু না করে লসাগু, এটা 5x + 20 না, লসাগু না করে উপরে 5 কমন নেন, 5 কমন নিলে x+4 আর নিচে হচ্ছে 5, এই 5 কেটে যাবে, আরো সহজ হবে। হ্যাঁ তাহলে এই পাশে থাকতেছে 5x + 20 আর এই মাইনাস দিয়ে গুণ করলে -x মাইনাস প্লাসে -4, -4 = 260 হবে। এই 5x থেকে x গেলে 4x, এই 20 থেকে 4 গেলে +16 = 260। তাহলে 4x = 260 -16, তাহলে 4x = 244। তাহলে x = 244 / 4, 4 6 24, 4 1 4 61। হ্যাঁ এইভাবে মানে এখানে যদি আমি লসাগু না করে এখানে 5 কমন নিয়ে কেটে দিই তাহলে আরো সহজ হচ্ছে, রাইট? হবে হবে, মানে সমষ্টি বের করছি, গড়ও বের করছি, দুইটা বের করে তারপরে বিয়োগ করছি। হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে করলে আমাদের ক্যালকুলেশন নুসরাত জাহান, তাই না? হবে। আপনারা কি বুঝছেন? পরের ব্যাপারটা বুঝছেন? পরের ব্যাপারটা বুঝছেন যে এখান থেকে 5 দিয়ে লসাগু করলে এই সংখ্যাগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দেখেন 5 কমন নিলে কেটে যায়, ছোট হচ্ছে, ক্যালকুলেশনটা সহজ হচ্ছে। আচ্ছা নেক্সটে কি বলছে? নেক্সটে বলছে 6টি ধারাবাহিক সংখ্যা। এবার দেখেন 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। সংখ্যাগুলোর গড় কত? আচ্ছা 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ, দেখেন গড়ের 6 গুণ, তার মানে গড় নিয়ে তার 6 গুণ করব, সেইটা কি হবে? সবচেয়ে বড় সংখ্যা, মানে ওই সংখ্যাগুলোর মধ্যে, ওই 6টা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড়, সেই বড় সংখ্যাটার 4 গুণ অপেক্ষা 12 বেশি। আচ্ছা তাহলে আমি সংখ্যাগুলো কেমনে ধরবো? 6টা সংখ্যা ধারাবাহিক বিজোড়, তাহলে একটা যদি x হয়, পরেরটা হবে x+2, তারপরটা x+4, তারপরটা x+6, তারপরটা x+8, তারপরটা x+10। এই হলো 6টা ধারাবাহিক বিজোড় সংখ্যা। এখন এদের সমষ্টি বের করব। কেন সমষ্টি বের করবো জানেন? কারণ এখানে যেহেতু গড়ের কথা বলছে, গড় তো আর সমষ্টি ছাড়া বের করা যায় না, তাই এদের সমষ্টি বের করব। সমষ্টি, তাহলে সমষ্টি কিভাবে? এগুলো সব যোগ করলে এখানে কয়টা x আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা x যোগ করলে 6x, আর এগুলো যোগ করলে 10 আর 8 18 আর 6 24 আর 4 28 আর 2 30, 6x + 30। এটা কি? এই 6x + 30 হচ্ছে সমষ্টি। তাহলে গড় কেমনে পাবেন? গড় মানে 6x + 30, এটাকে 6 দিয়ে ভাগ। কেন? এখানে 6টা সংখ্যা আছে। এখন আপনি যদি উপর থেকে 6 কমন নেন, 6 কমন নিলে x+5 / 6, এই 6 6 কাটা x+5, তার মানে x+5 হচ্ছে গড়। x+5 হচ্ছে গড়। আচ্ছা, বা এইভাবেও রাখেন, এইভাবে রাখেন, সমস্যা নেই, এইভাবে রাখলেও সমস্যা নেই। এটা হচ্ছে গড়। এখন কি বলছে? গড়ের 6 গুণ, তার মানে এই যে গড়, এটা কিন্তু গড়, এই গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যা, মানে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা x+10, এই সবচেয়ে বড় সংখ্যার 4 গুণ অপেক্ষা 12 বেশি। তার মানে এই যে গড়ের 6 গুণ মানে গড় × 6 এবং সবচেয়ে বড় সংখ্যার 4 গুণ, এদের মধ্যে পার্থক্য বড়। এইটুকু বুঝছেন? এই লাইনটা বুঝছেন? গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যার 4 গুণের চেয়ে 12 বেশি। তার মানে গড়ের 6 গুণ হচ্ছে বেশি, কার চেয়ে বেশি? সবচেয়ে বড় সংখ্যার 4 গুণের চেয়েও বেশি। কত বেশি? 12 বেশি। তাহলে গড়ের 6 গুণ আর সবচেয়ে বড় সংখ্যা 4 গুণ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12। ক্লিয়ার? এবার গড় হচ্ছে কত? 6x + 30 / 6 ইন্টু 6 মাইনাস বড় ইন্টু 4, বড় মানে x+10, এর সাথে 4 গুণ, ইজ ইকুয়াল টু কত? 12।
ক্লিয়ার? এই 6 আর এই 6 কাটা, তাহলে এখানে থাকতেছে 6x প্লাস 30 মাইনাস এক্স মাইনাস 10, এই যে মাইনাস 10, না মাইনাস এক্স না, এই যে 4 দিয়ে গুণ, এই 4 দিয়ে গুণ করলে মাইনাস 4x, এই 4 10 40 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 12। এই 6x থেকে 4x গেলে 2x, এই 30 থেকে মাইনাস 40 গেলে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 12। তাহলে 2x, এই মাইনাস 10 ওই পাশে গেলে 12 প্লাস 10, একবার লিখে দিই, মাইনাস 10 ওই পাশে গেলে প্লাস 10, 10 আর 12 22, 2 এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হলে 22 ডিভাইডেড বাই 2 মানে 11। x এর মান 11, দেখেন এখানে কিন্তু অঙ্কে x এর মানটাই কিন্তু উত্তর না, কারণ অঙ্কে চাইছে সংখ্যাগুলোর গড়। তো সংখ্যাগুলোর গড় মানে এই যে, তার মানে এই যে x এর মান বেরোইছে, এই x এর মানটা এখন এখানে বসাই দিলে গড়টা বেরোবে। তাহলে অতএব গড় 6x প্লাস 30 ডিভাইডেড বাই 6, তাহলে 6 ইন্টু x এর মান উপর থেকে এখানে কমন নেন, 6 কমন নেন উপরে, তাহলে x প্লাস 5 ডিভাইডেড বাই 6, এটা কাটা x প্লাস 5, তাহলে গড় হলো x প্লাস 5, x এর মান 11, তাহলে 11 প্লাস 5 ইজ ইকুয়াল টু 16, তার মানে গড় হচ্ছে 16, 1 নাম্বার অপশন, গড় হচ্ছে 16। ক্লিয়ার? আমি তো এখানে কমন নেইনি, হ্যাঁ, এখানে কমন নিয়ে যদি x প্লাস 5 করতাম তাও তো হতো না, এমন তো না, হতো। আপনি যদি এখানে কমন নেন তা হবে না কেন? দেখেন আপনি এখানে কমন নেবেন, 6 কমন নেবেন, নেন সমস্যা না, হবে। এখানে যদি 6 কমন নেন তাহলে x প্লাস 5 নিচে 6, এই 6 কাটা, তাহলে থাকলে x প্লাস 5। ওকে, এটা হচ্ছে গড়। এখন কোশ্চেনে বলছে গড়ের 6 গুণ, মানে গড় ইন্টু 6, এবং এই গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যা, মানে বড় সংখ্যার এই 4 গুণের চেয়ে 12 বেশি। তার মানে গড়ের 6 গুণ আর সবচেয়ে বড় সংখ্যার 4 গুণ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12। গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যার 4 গুণের চেয়ে 12 বেশি, তাহলে গড়ের 6 গুণ আর সবচেয়ে বড় সংখ্যার 4 গুণ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12। আচ্ছা নেন, তাহলে গড় কত? x প্লাস 5 ইন্টু হচ্ছে 6 মাইনাস বড় সংখ্যা হচ্ছে x প্লাস 10 ইন্টু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 12। কোনো সমস্যা নেই, 6 দিয়ে গুণ করলে 6x প্লাস 5 6 30 মাইনাস এই 4 দিয়ে গুণ করলে 4x মাইনাস 4 10 40, এই মাইনাস প্লাসে মাইনাস হয়েছে ইজ ইকুয়াল টু 12। এই 6x থেকে 4x গেলে 2x, 40 থেকে গেলে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 12। কোনো সমস্যা নেই, হবে। তাহলে 2x ইকুয়াল টু মাইনাস 10 উপরে গেলে 22, x এর মান 11। এখন আমাকে চাইছে গড়, তাহলে এই যে x এর মান 11, এই গড় হচ্ছে x প্লাস 5, এই দেখেন গড় কত? x প্লাস 5, এখানে 11 প্লাস 5 16। কোনো সমস্যা নাই, ওখানে কমন নিলে পরে ক্যালকুলেশনটা ছোট হয়ে আসবে, কমন না নিলে একটু বড় বড় সংখ্যা আসবে, এছাড়া পার্থক্য নাই কোনো। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখেন, পরপর সাজানো 5টি সংখ্যা, পরপর মানে বুঝে নিতে হবে ক্রমিক, পরপর মানে ক্রমিক, পরপর সাজানো 5টি সংখ্যার গাণিতিক গড় 12। তার মানে এখানে পরপর সাজানো 5টা সংখ্যা মানে 5টা ক্রমিক সংখ্যা, মানে পরপর 5টা সংখ্যা, ঠিক আছে? পরপর সাজানো 5টি সংখ্যার গাণিতিক গড় 12, তাহলে গড় হচ্ছে 12। হলে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার যোগফল কত? তাহলে এখানে সংখ্যা কি 5টা না? তাহলে আমি 5টা দাগ দিলাম, 1 2 3 4 5, খুবই সহজ অঙ্ক। এই যে 5টা সংখ্যার গড় 12, গড় হয় সবসময় মাঝখানে, তো এই 5টার মাঝখানে এই যে এইটা না, তাহলে এইটা হলো 12, তাহলে এই যে 12 মানে এই যেটা, তাহলে এর পরে আছে 2টা, আগে 2টা, তাহলে পরে কত? 13 14, যেহেতু ক্রমিক, আর আগে কত? 11 10। এই হলো সেই সংখ্যাগুলা। এখন এই সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 10, সবচেয়ে বড় হচ্ছে 14। তাহলে অঙ্কে বলছে সব ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল, তাহলে 10 আর 14 যোগফল, তাহলে 10 প্লাস 14 ইজ ইকুয়াল টু 24, তাহলে আমাদের উত্তর হচ্ছে 24। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে? 53 এভারেজ অফ 17 ইভেন কনজিকিউটিভ ইন্টিজার্স। এই যে কনজিকিউটিভ মানে ক্রমিক, মানে পরপর, ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা, ইভেন মানে জোড়।
তাহলে 17টি জোড় পরপর, এই যে পরপর 17টি জোড় পূর্ণ সংখ্যা এর গড় হচ্ছে 42। পরপর 17টি, এভারেজ অফ 17 ইভেন কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 42, মানে পরপর 17টি জোড় পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 42। ওকে ফাইন। হোয়াট ইজ দ্য থার্ড ইন্টিজার্স ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সিরিজ? এটাকে একটা সিরিজ বলা হচ্ছে। সিরিজ, এটা একটা ধারা। কেন? সমান্তর ধারা। এই যে পরপর 17টা সংখ্যা আছে না, এটা একটা ধারা। পরপর 17টা সংখ্যা আছে, এটা একটা ধারা। ওকে। What is the third integer from the beginning of the series when the integers are arranged in as increasing sequence? মানে সোজা কথা, 17টা জোড় পরপর 17টা জোড় পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 42। এখন এই সংখ্যাগুলোর মধ্যে তৃতীয় সংখ্যাটি শুরু থেকে যে ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে তৃতীয় সংখ্যাটা, এই যে থার্ড, হোয়াট ইজ দ্য থার্ড ইন্টিজার্স, মানে তৃতীয় সংখ্যাটা কত ফ্রম দ্য বিগিনিং, মানে শুরু থেকে তৃতীয় সংখ্যাটা কত অফ দ্য সিরিজ, মানে এই সিরিজের হোয়েন, মানে যখন দ্য ইন্টিজার্স আর অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ মানে সাজানো, মানে এই যে সংখ্যা না, এই 17টা সংখ্যাটা সাজানো থাকবে ইন অ্যাজ ইনক্রিজিং সিকোয়েন্স। ইনক্রিজিং সিকোয়েন্স মানে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ইনক্রিজিং সিকোয়েন্স মানে সংখ্যাগুলো যদি ক্রমান্বয়ে ছোট থেকে বড় আকারে সাজানো যায়, তাহলে শুরু থেকে তৃতীয় সংখ্যাটা কত হবে? এই হলো বাংলা। আমি আবার বলছি, 17টা সংখ্যা এখানে সাজানো আছে পরপর। বলছে যদি এই সংখ্যাগুলো যদি ইনক্রিজিং সিকোয়েন্সে থাকে, মানে ছোট থেকে বড় আকারে সাজানো থাকে, ইনক্রিজিং সিকোয়েন্স মানে ক্রমান্বয়ে বাড়তে থাকতেছে, হ্যাঁ, তাহলে ইনক্রিজিং সিকোয়েন্সে থাকে, তাহলে শুরু থেকে তৃতীয় সংখ্যাটা কত? তাহলে এখন বলেন, এখানে মোট সংখ্যা 17, এই 17টা সংখ্যার মধ্যে তাদের গড় হচ্ছে 42। এখন আমাকে বলেন 17টা সংখ্যা, দেখেন এদিকে তাকান, 17টা সংখ্যা যদি আঁকা হয়, 17টা সংখ্যার মাঝখানে একটা হবে, এই পাশে হবে 8টা, এই পাশে হবে 8টা, আর এই 17টা সংখ্যা হচ্ছে নবম সংখ্যা। এইটুক কি বুঝছেন? 17টা সংখ্যা যদি হয়, তার মাঝখানে কত? গড় কি মাঝখানে না? তাহলে 42 যে গড়, এটা তো মাঝখানে। তার মানে এই মাঝখানের সংখ্যার ওই পাশে আছে 8টা, এই পাশে 8টা, এই 8 8 16, আর এই মাঝখানেরটা মিলে 17টা। ক্লিয়ার? এইটা হলো 42। আমাকে বের করতে বলছে যে শুরু থেকে তৃতীয় ইন্টিজারটা কত। তার মানে এই পিছনের এই সংখ্যাগুলোর আমার দরকার নাই, আমার দরকার শুধু সামনেরগুলা। তাহলে এর আগে 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা, এই হলো নবম, আর ওর পরে আছে 8টা। আমার ওইগুলো তো দরকার না, কারণ আমাকে বলছে শুরু থেকে তৃতীয় সংখ্যাটা কত, 1 2 3, মানে আমার এই সংখ্যাটা চাইছে, বুঝছেন? তাহলে এটা 42 হলে, যেহেতু এগুলা ইভেন মানে জোড় সংখ্যা, তাহলে 42-এর আগেরটা 40, তার আগেরটা 38, তার আগেরটা 36, তার আগেরটা 34, তার আগেরটা 32, তার আগেরটা 30, এই যে তৃতীয় সংখ্যাটা 30। কথা কি বুঝছেন? এগুলো করা লাগে না, তৃতীয় সংখ্যাটা 30। কোশ্চেনে ভুল আছে, কেন ভুল আছে? কোথায় ভুল আছে? কত নাম্বার কোশ্চেন? 53। 53-তে এই এ নাম্বার অপশনই আছে। ভুল তো আমি পাচ্ছি না, ভুল তো নেই। 42-এর আগে 41 হবে কেন? 42-এর আগে 41 কেন হবে? এগুলা কি, এগুলা দেখতেছেন না যে এভারেজ অফ 17 ইভেন, এই সংখ্যাগুলো হচ্ছে ইভেন সংখ্যা, মানে জোড় সংখ্যা। ইভেন শব্দের অর্থ জোড়, এরা জোড় সংখ্যা। তাহলে 40-এর আগে 41 কেমনে হবে? 40-এর আগে 41 কি জোড় সংখ্যা? ইভেন 17 ইভেন কনজিকিউটিভ ইন্টিজার্স। এটা মূল নিয়ম তো আরো সহজ, এখানে কি দেওয়া আছে? গড় 42 দেওয়া আছে না? তাহলে আপনি ধরবেন প্রথম সংখ্যাটা x, তারপরটা কত? x + 2, হ্যাঁ, তারপরটা কত? x + 4, তারপরটা x + 6, এরকম 17টা সংখ্যা আপনি লিখবেন। 17টা সংখ্যা, x + 6, x + 8, x + 10, x +
তাহলে দেখেন এখন একটা সিকোয়েন্স তৈরি করা যায়। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2 যোগ 4 যোগ 6 যোগ, তাইলে দেখেন কততম সংখ্যা, এগুলো আসলে ধারার সাহায্যে করলে পারে সবচেয়ে সহজ হতো। হ্যাঁ, আচ্ছা, এরপরটা x+12, x+14, x+16, ধারায় যায় এই জিনিসটা আমি বুঝাবো। হ্যাঁ, এখন বুঝালে বুঝবেন না। x+18, মানে 17তম সংখ্যা এমনি বের করা যেত। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11, x+22, এরকম আপনি 17টা সংখ্যা এখানে লিখবেন। ধরি সংখ্যাগুলো এত, হ্যাঁ ধরি না সংখ্যাগুলো। এইবার কি বলছে? গড় দিয়ে আছে কত? গড় আছে 42 না? তো গড় মানে কি? এগুলো সব যোগ করবেন। এগুলো সব যোগ করলে কি হবে? এই যে x, এরকম 17টা সংখ্যায় 17টা x আছে, 17x হবে। প্লাস এখানে কি আছে? এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, এইগুলো সংখ্যা যোগ করবেন। এগুলো সংখ্যা যোগ করলে এখানে কিছু একটা আসবে, এই যে 2 4 6 এরকম। আর এখানে কতটা সংখ্যার যোগফল? 17টা, তাই 17 দিয়ে ভাগ করবেন। আর এই গড়টা কত? এই গড়টা হচ্ছে 42, এটা গড়। এই যে 17টা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 17, এটা গড়। আর গড়ের মান দিয়ে আছে 42, তাহলে ইকুয়াল টু 42। এটা সমাধান করে x এর মান বের করবেন। x এর মান বের করে শুরু থেকে তৃতীয় সংখ্যা মানে x+4, ব্যাস। বুঝছেন? এবার কি বুঝছেন? যারা বলছেন মূল নিয়ম কি হবে? 17টা লেখা লাগবে না, এই 17টা লেখা লাগবে না। এই 17টার একটা সিকোয়েন্স আছে যেটা ধারার সাহায্যে আমি শিখাতে পারবো, কিন্তু এখানে বুঝাইলে বুঝবেন না, বা বুঝবেন কিন্তু এখানে বোঝানোর জিনিস না। এটা বোঝা যাবে 17তম সংখ্যাটা কত হবে, এটা বোঝা যাবে। হ্যাঁ, এটা এখানে করা লাগবে না। আচ্ছা, নেক্সট দেখেন এখানে কি বলছে? নিচের কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, খুবই ট্রিকি একটা কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। মানে এই প্রশ্ন আসলে অনেকে বুঝবে না যে কি চাইছে। না n ইন্টু, এই যে দেখেন n ইন্টু n+1/2, এটা হলো, এই সূত্র হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, মানে 1 যোগ 2 যোগ 3 এরকম থাকলে পরে। কিন্তু ওখানে তো ক্রমিক ছিল না, জোড় ছিল, 2 যোগ 4 যোগ 6 এরকম ছিল, খেয়াল করে দেখেন। তাই এটা সূত্র তো n ইন্টু n+1। এই জন্য বলছি যে ধারা যখন পড়াবো তখন এই জিনিসগুলো দেখাবো। হ্যাঁ, এখানে এগুলো আলোচনা করলে পরে পড়ালেখা একদম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বলেন, কিছু বলতেছিলেন। নিচের কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? নিচের কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? মনে রাখবেন, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। গড়ের বিষয়টা মানে না, গুণোত্তর ধারার রুলস হবে কেন? আপনারা এখানে উল্টাপাল্টা বললেন না। 2 যোগ 4 যোগ 6 এটা কি গুণোত্তর ধারার রুলস? এটা তো সমান্তর ধারা। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে নিচের কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? তাহলে অপশনে কি দেওয়া আছে? অপশনে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের কথা বলছে না? তো 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল তো 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে দেখতে হবে এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেটাই উত্তর। এখন 3 দ্বারা বিভাজ্যতার সূত্র ছিল কি? অঙ্কগুলোর সমষ্টি। এই যে 2 আর 9 যোগ করলে হয় 11, 11 তো 3 দ্বারা বিভাজ্য না, সুতরাং 29 3 দ্বারা বিভাজ্য নয়। 4 আর 6 যোগ করলে হয় 10, 10 কি 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য না। এই 5 আর 7 যোগ করলে হয় 12, 12 3 দ্বারা বিভাজ্য মানে 57 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এই 57 হচ্ছে 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। অন্য কিছু দিয়েও বিভাজ্য হতে পারে, কিন্তু 3 দিয়ে যাবেই। অন্য আরো অনেক কিছু দিয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু 3 দিয়ে যাবেই, মাস্ট। একইভাবে যদি বলে 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল,
স্বাভাবিক সংখ্যার যোগফল, 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে, অবশ্যই 5 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য, অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। অন্য কোনো কিছু দিয়ে ভাগ যেতেই পারে, বাট 5 দিয়ে যেতেই হবে, মাস্ট। তাহলে 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, যেমন আপনি নেন 3, 4, 5, 6, 7, এই দেখেন এখানে 5টা সংখ্যা আছে, এগুলো যোগ করে দেখেন ফলাফল যা আসবে তা 5 দ্বারা অবশ্যই বিভাজ্য। এই যে 6 7 13, 13 5 18, 18 7 22, 22 3 25, এই যোগফল 25, যা 5 দ্বারা বিভাজ্য। যে কোনো 5টা সংখ্যা নেন এরকম পরপর, তাদের যোগফল নেন 5 দ্বারা বিভাজ্য। তাহলে একইভাবে যদি বলে 7টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, 7টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 7 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে বলছে তিনটি, নিচের কোনটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তার মানে আমাকে দেখতে হবে এর মধ্যে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, সেটাই হচ্ছে উত্তর। 53 নাম্বার কি বোঝেন নাই, আগে সেটা বলতে হবে যে আমি কি বুঝি নাই। এখন এতক্ষণ পরে এসে যদি এখানে বলেন যে আমি 53 নাম্বার বুঝি নাই, তাহলে আমি কি বোঝাবো? 53 নাম্বার করে আসছি কতক্ষণ আগে, কোথায় বোঝেন নাই সেটা বলতে হবে। দেখেন এখন আমাকে যদি বলে, একটু তাকান প্লিজ, এখানে একটু নোট দিয়ে লিখতে হবে, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে অবশ্যই কত দিয়ে ভাগ যাবে বলেন তো? 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে অবশ্যই কত দিয়ে ভাগ যাবে? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় অবশ্যই। 13টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 13 দ্বারা বিভাজ্য। অন্য কোনো কিছু দিয়ে ভাগ যেতেই পারে, কিন্তু 13 দিয়ে যাবেই। তাহলে একইভাবে যদি 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নেই, তাহলে কি সেটা 4 দিয়ে ভাগ যাবে না? যাবে না, যাবে না। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 4 দ্বারা বিভাজ্য হতেও পারে, নাও পারে। যেমন 1, 2, 3, 4, এই যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, এদের যোগফল নেন। 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 কি 4 দ্বারা বিভাজ্য? 10 তো 4 দ্বারা বিভাজ্য না। তার মানে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 4 দ্বারা বিভাজ্য হতেও পারে, নাও পারে। কিন্তু 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হবে। 7টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে। মানে হলো বিজোড় সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, এই যে। বাট জোড় সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এটা হবে না, এটা মাথায় কিন্তু ঢুকায় রাখতে হবে। তাহলে বিজোড় সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল যতগুলো সংখ্যা তত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কথা কি বুঝতে পারছেন? বুঝছেন আমার কথা? এই জন্য 3টি, 5টি, 7টি বা 13টি, কিন্তু 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 6 দিয়ে ভাগ যাবে, যেতেও পারে, নাও পারে। 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল যে 6 দিয়ে ভাগ যাবে এর কোনো নিশ্চয়তা নেই। ওকে, বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল যতগুলো সংখ্যা তত দিয়ে সবসময় বিভাজ্য। ব্যাস, নেক্সট। এই যে একটা ট্রিকি প্রশ্ন দেখেন, যদি 15, 18, 33 এই 3টি সংখ্যার গুণফল জেড হয়, জেড হলে নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না? নিচের কোনটি, মানে এই যে 4টা অপশন আছে না, এই 4টা অপশনের মধ্যে কোনটা পূর্ণ সংখ্যা হবে না? আচ্ছা, এই 4টা অপশনে কিন্তু ভগ্নাংশ, দেখেন z/21, z/24, z/55। এখন প্রশ্ন হচ্ছে কোন একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত কি? আমাকে বলেন তো, কোন একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত কি? বলেন তো, রেসপন্স করেন তো। একটা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত কি? আগে এটা বলেন। আমি একটু পানির বিরতি নিলাম। একটা ভগ্নাংশের মান পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত কি? জানার কথা, পারার কথা।
আচ্ছা, মনে করেন 30/5, এখানে 30 হচ্ছে লব, 5 হচ্ছে হর, এটা কিন্তু একটা ভগ্নাংশ, ভাগ করা আছে। এখন এই ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হবে কিনা এটা ডিপেন্ড করতেছে এই নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা কাটাকাটি যায় কিনা। যদি নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যা কাটাকাটি যায় তাহলে এই ফলাফল একটা পূর্ণ সংখ্যা আসবে, যেমন 5 6 30, এই যে ফলাফল 6। তার মানে এই ভগ্নাংশ পূর্ণ সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে এই হরে যে সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে উপরের সংখ্যা ভাগ যেতে হবে বা কাটাকাটি যেতে হবে, বুঝছেন? যেমন আমি যদি বলি যে মনে করেন যে 44, এটা এই 4 দিয়ে এটা কাটাকাটি যায় 11 বার, তার মানে 11 একটা পূর্ণ সংখ্যা, দেখতেছেন? তার মানে এই হর দিয়ে যদি লবকে কাটাকাটি করা যায়, একদম এই হরের সবকিছু যদি কেটে দেওয়া যায় তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাবো, বুঝছেন? ইয়েস। কিন্তু মনে করেন যে 44 এই সংখ্যার নিচে আসলো, মনে করেন 44 না, মনে করেন যে 56 এর নিচে আসলো হচ্ছে 14 না 18। এখন এটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না, কারণ 18 দিয়ে সম্পূর্ণটা কাটা যায় না, আংশিক কাটা যায়। আংশিক কিভাবে? এই যে আমরা যদি 18 9 দুগুণী 18, 28 দুগুণী 56, এই যে 28/9, মানে সম্পূর্ণ কাটা যায়নি, তার মানে এটা পূর্ণ সংখ্যা হবে না। তার মানে হরে যে সংখ্যাটা থাকবে এই পুরোটা দিয়ে যদি উপরে কাটাকাটি হয়, মানে হর যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে ফলাফল পূর্ণ সংখ্যা আসে। এইটুকু বুঝছেন কিনা বলেন? তাহলে এখানে কিন্তু দেখেন এই ভগ্নাংশ আছে z/21। এখন এটা পূর্ণ সংখ্যা হবে কিনা এটা ডিপেন্ড করতেছে এই 21 দিয়ে জেড কে মানে কাটার পরে নিচ থেকে 21 ভ্যানিশ হয়ে যায় কিনা। মানে সোজা কথা 21 দিয়ে যদি 21 পুরোটাই যদি এখানে কাটাকাটি যায় তাহলে এটা পূর্ণ সংখ্যা আসবে। এবার কি বুঝছেন বিষয়টা? তাহলে z/24 এটা পূর্ণ সংখ্যা হবে তখনই যদি আমরা দেখি যে জেড দিয়ে উপরে কাটাকাটি হয়, তাই না? এই z/55 এটা পূর্ণ সংখ্যা তখনই হবে যদি 55 দিয়ে উপরে কাটাকাটি হয়। এখন এই জেড মানে কি? জেড হলো এই 15 28 আর 33 এর গুণফল। দেখেন এই জেড হচ্ছে এই তিনটা সংখ্যার গুণফল, 15 28 আর 33 এই তিনটি সংখ্যার গুণফল জেড হলে নিচের কোনটি একটি পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এই যে তিনটা অপশন আছে এই তিনটা অপশনের মধ্যে কোনটা পূর্ণ সংখ্যা হবে না। আর জেড এর পরিচয় হচ্ছে 15 18 আর 33 এর গুণফল। তার মানে জেড, এদিকে তাকান প্লিজ, জেড ডিভাইডেড বাই 21 কমা দিয়ে আমি তিনবারে না লিখে একবারে লিখতেছি 21 24, 55, মানে একবারে কাজ ছেড়ে দিচ্ছি। মানে জেড এর মান হচ্ছে এই তিনটার গুণফল, তাহলে জেড এর পরিবর্তে আমি 15 গুণ 28 গুণ 33 লিখতে পারি। এইবার তাকান এদিকে, এখন 21 দিয়ে দেখেন কাটাকাটি যায় কিনা। এখন কাটাকাটি করার সময় যে সব মানে এদের মধ্যে যে কোনোটাকে কাটাকাটি গেলেই হবে, ইভেন এখানে একটু কাটা গেল, এদিকে একটু কাটা গেল, তাও হবে। দেখেন 3 7 21, 3 5 15, 4 7 28, তার মানে 21 দিয়ে কিন্তু আমি উপরে কাটাকাটি করে নিচের 21 ভ্যানিশ হয়ে গেছে, তার মানে বুঝতে হবে। আর এইগুলো মানেই কিন্তু জেড, আর সহজ সরল বোকার মতো কাজ করবেন না। এই জেড এর মান মানে এই তিনটার গুণফল। অনেকে কি করবে জানেন, এই 15 28 গুণ 33 এটা গুণ করে একটা বিরাট সংখ্যা বানায় তারপর ভাগ করার চেষ্টা করবে, তাহলে জীবন চলে যাবে কিন্তু ভাগ শেষ হবে না। কিন্তু জীবন শেষ হয়ে যাবে কিন্তু পরীক্ষার হলে ভাগ শেষ হবে না। জেড মানে এই তিনটার গুণফল, তাহলে আপনি এইভাবেই রেখে দেন না, গুণ করেই রেখে দেন না, সমস্যা কি? তার মানে 21 দিয়ে কিন্তু উপরে কাটাকাটি করতে পারছি, নিচে 21 ভ্যানিশ হয়ে গেছে, তার মানে জেড 21 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা। এখন জেড দিয়ে যদি আমি 24, দেখেন জেড কে 24 দিয়ে ভাগ করবো, z/24, জেড মানে হচ্ছে যে 15 গুণ হচ্ছে 28 গুণ হচ্ছে 33 24, 3 দিয়ে কাটেন, 3 5 15, 3 8 24। এখন 8 দিয়ে কিন্তু কাটা যায় না, আচ্ছা 4 দিয়ে যায়, 4 দুগুণী 8, 4 7 28, কিন্তু এই 2 কিন্তু নিচে থেকে গেছে, মানে আমি কাটাকাটি করে নিচ থেকে সম্পূর্ণ ভ্যানিশ করতে পারিনি, নিচে কিছু একটা থেকে গেছে, তার মানে নিচে কিছু একটা থাকা মানে ভগ্নাংশ থাকে গেছে, মানে পূর্ণ সংখ্যা হচ্ছে না। তার মানে z/24 এটা পূর্ণ সংখ্যা হতে পারে না। আপনারা কি বুঝছেন বিষয়টা? বুঝছেন? এই যে z/55, জেড মানে কি? জেড মানে হচ্ছে 15 গুণ 28 গুণ হচ্ছে 33, এই মানে 55 দিয়ে ভাগ করেন, এই যে 5 11 55, 3 5 15, 11 দিয়ে 33 কে 3 বার, তার মানে 55 নিচ থেকে পুরোটাই ভ্যানিশ হয়ে গেছে, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা আসবে, এখান থেকে পূর্ণ সংখ্যা আসবে না। আপনারা কি বুঝছেন বিষয়টা?
কঠিন ম্যাথ? কঠিন ম্যাথ কেন? ঠিক বুঝলাম না, কঠিন কেন বলছেন? তো মজার, এই জিনিসটা তো মজার। কোথাও না বুঝলে বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করেন। কোথাও না বুঝলে বলেন, আমি বুঝাই দিব। কিন্তু ম্যাথটা কঠিন এটা বলেন না। ম্যাথটা সহজ। আপনাকে আগে বুঝতে হবে যে ভগ্নাংশ আসার শর্ত কি, মানে পূর্ণ সংখ্যা আসার শর্ত কি। দুটো সংখ্যাকে ভাগ অনুপাত করতেছেন, পূর্ণ সংখ্যা আসার শর্ত হচ্ছে নিচে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে উপরে কাটাকাটি যাবে, এবং কাটাকাটি করার পরে নিচে কিছু থাকবে না। যদি নিচে কিছু না থাকে তাহলে বুঝবেন ফলাফল পূর্ণ সংখ্যা। কারণ নিচে কিছু না থাকা মানেই তো পূর্ণ সংখ্যা হয়ে যাও না, আর নিচে কিছু থাকা মানে তো লব হর থাকা, মানে ভগ্নাংশ থাকা। তাহলে এখন এই জেড বাই 24, জেড বাই 24, জেড মানে আবার এই যে তিনটার গুণফল, তাহলে 15 গুণ 28 গুণ 33। এখন এটাকে গুণ করে বড় সংখ্যা বানালে তো বিপদ, এইভাবেই রেখে দেন না। এবার দেখেন কাটাকাটি যায় কিনা। 3 দিয়ে কাটা যায়, 3 8 24, 3 5 15। 4 দিয়ে কাটা যায়, 4 2 8, 4 2 8, 4 7 28। কিন্তু এই 2 দিয়ে কিন্তু আর কাটা যাচ্ছে না, তার মানে এখানে কাটাকাটি করার পরে নিচে অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে উপরে একটা সংখ্যা, এই তিনটা গুণ করলে উপরে একটা সংখ্যা আসবে, নিচে 2 থাকবে। তার মানে এটা তো পূর্ণ সংখ্যা হলো না, ভগ্নাংশ থেকে যাচ্ছে। তার মানে হচ্ছে হর দিয়ে যদি আমি কাটাকাটি করে নিচে যদি সম্পূর্ণ ভ্যানিশ করে দিতে পারি, তার মানে বুঝতে হবে যে এখান থেকে ফলাফলটা পূর্ণ সংখ্যা আসবে। হ্যাঁ, নিচের সংখ্যা যদি ভ্যানিশ হয়ে কাটাকাটি করার পরে তাহলে পূর্ণ সংখ্যা আসবে। হ্যাঁ, আর যদি নিচের সংখ্যা যদি ভ্যানিশ না হয় তাহলে পূর্ণ সংখ্যা আসবে না। এখন আমাকে বলেন এই যে এটা পূর্ণ সংখ্যা আসবে কিনা বলেন। ধরেন আমি বললাম হচ্ছে 28 না, তাহলে 27 গুণ 36 গুণ হচ্ছে 44, আর নিচে দিলাম হচ্ছে এটা পূর্ণ সংখ্যা আসবে কিনা বলেন তো, এটা পূর্ণ সংখ্যা আসবে কিনা? এটা পূর্ণ সংখ্যা আসবে, এটা পূর্ণ সংখ্যা আসবে, এটা পূর্ণ সংখ্যা আসবে কিনা? যদি আমি কাটাকাটি করে নিচ থেকে সব ভ্যানিশ করে দিতে পারি তাহলে বুঝবে হ্যাঁ এই ফলাফলটা একটা পূর্ণ সংখ্যা। আর কাটাকাটি করার পর যদি নিচে কিছু অবশিষ্ট থাকে তাহলে সেটা পূর্ণ সংখ্যা হবে না। হবে না, হবে না। দেখি কিভাবে। এটা 3 দিয়ে কাটেন, 3 দিয়ে, যে 9 6 15, 3 দিয়ে কাটেন, 3 32 96, বা 3 3 9, 3 2 6, 3 দিয়ে 3 9 27। এবার আপনি 4 দিয়ে কাটেন, 4 দিয়ে, 4 8 32, 4 11 44। এবার আপনি 4 দিয়ে আবার কাটেন, 4 4 16, 4 2 8, 4 9 36। তার মানে দেখেন কাটাকাটি যায় কিন্তু আর এই যে নিচ 2 অবশিষ্ট থেকে গেছে, যেহেতু 2 অবশিষ্ট থেকে গেছে তার মানে হবে না, পূর্ণ সংখ্যা হবে না। খুবই সিম্পল। নেক্সটে কি বলছে? 3টি মৌলিক সংখ্যার প্রথম 2টি সংখ্যার গুণফল 91। এই যে 3টি মৌলিক সংখ্যার প্রথম 2টার গুণফল হচ্ছে 91, শেষ 2টার গুণফল হচ্ছে 43। এখানে 43 না, এটা হবে 143, কারেকশন করে নেবেন প্লিজ। এটা 43 না, এটা হবে 143, 143। তিনটি মৌলিক সংখ্যার প্রথম 2টার গুণফল হচ্ছে 91, শেষ 2টার গুণফল হচ্ছে 143। সংখ্যা 3টি কত? এটা কিন্তু কোনো লিখিত প্রশ্ন না, এটা জাস্ট এমসিকিউ এর প্রশ্ন, এটা লিখিত কোনো সমাধান নাই। ঠিক আছে, এখানে আপনার অপশন টেস্ট করতে হবে। অপশনে কিন্তু তাহলে 3টা মৌলিক সংখ্যা দেওয়া আছে, দেখতে হবে প্রথম 2টা গুণ করে 91 হয় কিনা, শেষ 2টা গুণ করে 143 হয় কিনা। এই যে 7 আর 13 গুণ করলে হয় 7 13 তে 91, মিলে গেছে। এই 11 আর 13 গুণ করে দেখেন, 11 আর 13 গুণ করে 3 11 33, 3 হাতে 3, 11 কে 11 3 14, 143। তার মানে প্রথম 2টার গুণফল আসছে 91, শেষ 2টার গুণফল আসছে 143। তাহলে আমার প্রথম অপশন হচ্ছে উত্তর। ক্লিয়ার? প্রথম অপশন 7 13 11। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই 7 13 11 এটা কেমন হয়ে গেল না? 7 11 13 হওয়ার কথা ছিল না?
এমন তো বলে নাই যে পর পর 3টা মৌলিক সংখ্যা, এই কথা বলে নাই, কিন্তু বলছে 3টা মৌলিক সংখ্যা। যদি পর পর 3টা মৌলিক সংখ্যা বলতো তাহলে আপনি এই প্রশ্ন তুলতে পারতেন যে ভাই এইভাবে অপশন দেওয়া কেন, অপশন তো থাকার কথা এরকম। এরকম থাকলে তো এই দুটার গুণফল 77, কিন্তু প্রথম দুটার গুণফল তো 91 হওয়ার কথা, বুঝছেন? এখানে কিন্তু বলে নাই পর পর 3টা মৌলিক। পর পর 3টা মৌলিক বললে এরকম না লিখলে সমস্যা হতো, কিন্তু এখানে বলছে 3টা মৌলিক সংখ্যা। সেই 3টা মৌলিক সংখ্যার প্রথমে, মাঝে, শেষে কে থাকবে এটা বলা নেই। এটা হচ্ছে অঙ্কের কন্ডিশন অনুসারে বুঝে নিতে হবে। আমার কথা কি বুঝছেন? নেক্সট, আচ্ছা, এখানে আর আগাবো না। হ্যাঁ, এখানে আর আগাবো না, কারণ এরপরে আমাদের একদম নতুন টাইপ শুরু। ওইগুলা টাইপের আবার অঙ্ক আছে হচ্ছে কত পর্যন্ত, 57 থেকে শুরু করে 72, কালকে করানো লাগবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখবো আমরা। আজকে আমাদের 56 পর্যন্ত শেষ হলো, কালকে 57 থেকে শুরু করব, নতুন টাইপ। হ্যাঁ, এই টাইপটা এখন শুরু করতে চাচ্ছি না, কারণ এখন শুরু করলে মানে 25-30 মিনিটের মাঝখানে যাওয়া ঠেকবে না, অল্প একটু, মানে কালকে আবার গোড়া থেকে করানো লাগবে, এই জন্য একবারে কালকে থেকে করাবো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, সমস্যা নাই। মানে কমেন্টে প্রশ্ন করবেন, আমি তো কমেন্ট দেখার চেষ্টা করি, কারো কোনো সমস্যা থাকলে তো সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি। এখানেও যদি সমাধান না হয় তাহলে ইনবক্সে নক করে, অনেকেই নক করে, অনেককে সমাধান করে দিই, এমন না যে সমাধান করে দিই না, ঠিক আছে? যখন এই যে আপনাদের একটা চ্যাট গ্রুপ আছে, সেখানেও যুক্ত হতে পারেন, ওখানেও অনেকেই অনেক ধরনের সমস্যা শেয়ার করে, সমাধান করে দেওয়া হয়। আর একটা বিষয় হচ্ছে, আমাদের বইয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে সেই বই মানে তো আপনাদের শিট, বই যারা নিচ্ছেন না তারা শিট ফলো করবেন। এখানে যদি কোনো সমস্যা ফেস করেন সেগুলো আপনারা এই গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে শেয়ার করে ওখানে কোনো সমস্যা থাকলে বা ভুল থাকলে সেগুলো আমরা কারেকশন করে দেবো, সমস্যা নেই। কারণ আপনাদের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে সেটা আমাকে জানাবেন, আমাকে না জানালে, যদি পার্সোনালি না জানাতে চান তাহলে গ্রুপে দিবেন যে এখানে কোনো ভুল আছে কিনা, তাহলে আমি ওটা চেক করতে পারবো বা অন্যরাও চেক করতে পারবে। চেক করলে কি হবে, ওখানে যদি ভুল থাকে তাহলে অন্তত আপনি অঙ্ক করার সময় সেটা কারেকশন করে রাখতে পারবেন। যেমন এই যে 2-1টা ভুল আসলে আমি বলে দিই, ওইগুলো কিন্তু পরে আপনি শিটে কারেকশন করবেন। এই যে এখানে 143 ছিল, শুধু 43। হ্যাঁ, কত তারিখ থেকে দেওয়া শুরু করবো? হ্যাঁ, 4 তারিখে আমি হাতে পাবো। 4 তারিখ থেকে হাতে পাইলে 5 তারিখ থেকে দেওয়া শুরু করে দেবো, সমস্যা নাই, পেয়ে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। কারণ আমি এদিকে খাম রেডি করে ফেলতেছি সব। হ্যাঁ, মানে অলরেডি 1000-এর উপরে লোকজন টাকা পাঠাই দিছে, আমি খাম রেডি করতেছি, বই পাওয়া মাত্রই যাতে খামে ভরে দেওয়া যায়, কারণ পরে রেডি করতে গেলে আর এক বিপদ। হ্যাঁ, কারণ এই জন্য নাম লিখে উপরে ঠিকানা লিখে খাম রেডি রাখতেছি, বই আসলে জাস্ট আমি প্যাকেজিং করে যাতে পাঠাই দিতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।